প্রিয় শিক্ষার্থীরা, দাউদপুর গভর্নমেন্ট হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিশ্বচন্দ্র দেব, সহকারী শিক্ষক, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আজকে আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বর্ণভেদ ও আশ্রম ধর্ম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আলোচনা করব বর্ণভেদ ও আশ্রম ধর্ম। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠটা আলোচনা করলে তোমরা বর্ণ ও আশ্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বর্ণ ও আশ্রম ধর্মের বর্ণনা করতে পারবে। বর্ণভেদ পেশাগত, জন্মগত নয়, ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসো যে বর্ণ। প্রথমে আসি আমরা বর্ণ। আমাদের হিন্দু ধর্মের যে আদি ধর্মগ্রন্থ কোনটি তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। প্রিয় শিক্ষার্থীরা, বেদ থেকেই এই বর্ণকে 4 ভাগে ভাগ করেছে। বর্ণকে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে ভাগ করেছে। তাহলে দেখো, আমরা একটু ভাগটা লিখে নিই। প্রথমটা হচ্ছে তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শেষ ভাগটা হচ্ছে শূদ্র। প্রিয় শিক্ষার্থীরা, এই 4 বর্ণের ভাগটা কিন্তু আসছে বেদ থেকেই। তাহলে এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ব্রাহ্মণ, সমাজের যারা জ্ঞান বুদ্ধিতে উন্নত, তারা ব্রাহ্মণ নামে পরিচিত ছিল। এক কথায় বলতে গেলে সমাজে যারা জ্ঞান দিত এবং সমাজের অন্যান্য মানুষ যারা ওই ব্যক্তির কাছে পরামর্শ নেওয়ার জন্য যেত এবং তিনি ভালো পরামর্শ দিতেন, তিনি হচ্ছে ব্রাহ্মণ। অর্থাৎ যারা জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ ও ধর্মকার্যে নিযুক্ত ছিলেন, তারাই হচ্ছে ব্রাহ্মণ। এরপর আসো প্রিয় শিক্ষার্থীরা, ক্ষত্রিয়। ক্ষত্রিয় হচ্ছে যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত ছিলেন, দেশ রক্ষার কাজে দক্ষ এবং রাজকার্যে কুশলী ছিলেন, তারাই হচ্ছে ক্ষত্রিয়। অর্থাৎ দেশের কোনো যদি অমঙ্গল আসার সম্ভাবনা দেখা দিত, যুদ্ধ প্রয়োজন ছিল, তখনই তারা দেশের জন্য প্রাণ দিতে যুদ্ধ করত। ওই শ্রেণীর লোকগুলোকে বলা হতো ক্ষত্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো 3 নম্বর বর্ণ হচ্ছে বৈশ্য। ব্যবসা বাণিজ্য পরিচালনা এবং শস্যাদি উৎপাদন কর্মে, অর্থাৎ কৃষিকাজ যারা করত এবং ব্যবসা কার্য পরিচালনা করত, ওই শ্রেণীর ব্যক্তিরাই ছিল বৈশ্য বর্ণের। শেষ বর্ণটা হচ্ছে আমাদের শূদ্র। প্রিয় শিক্ষার্থীরা, শূদ্র বর্ণের লোকেরা হচ্ছে শ্রমজীবী যারা ছিল। শ্রমজীবী ব্যক্তিদের শূদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ
যারা পরের কল্যাণে কাজ করত, পরের কল্যাণে কাজ করত, শ্রমের বিনিময়ে, পারিশ্রমিক বিনিময়ে নিজের শ্রম বিলিয়ে দিত, তারাই হচ্ছে শ্রমজীবী। এই শ্রমজীবী ব্যক্তিরাই বা ওই শ্রমজীবী লোকেরাই হচ্ছে শূদ্র বর্ণের ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বর্ণটা এবং বর্ণের যে প্রকারভেদ 4 প্রকার তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে বর্ণটা প্রত্যেকের কাজের ধরন অনুযায়ী বর্ণটা কিন্তু এখানে ভাগ হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্ণ কয় প্রকার পড়লাম? 4 প্রকার। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং প্রত্যেকের কাজ কি ছিল তাও কিন্তু বলে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আসো আশ্রম। তারপর আসো আমরা আশ্রমের ধারণা। তাহলে আমি এটা মুছে ফেলি। এখন আমরা এখন দেখব আশ্রম। এর পূর্বে আমি দেখে নিচ্ছি আমার লাইভটা সক্রিয়ভাবে চলছে কিনা। আশ্রম। প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীনকালে ঋষিগণ মানব জীবনকে 4টি পর্যায়ে বিভক্ত করেছে। তাহলে এই 4টি পর্যায়ে কি আমরা একটু দেখি। দেখো, প্রথম পর্যায়ে আছে ব্রহ্মচর্য। প্রথম পর্যায়টি কি হচ্ছে? ব্রহ্মচর্য। দ্বিতীয় পর্যায়ে আছে গাহস্থ। দ্বিতীয় হচ্ছে গাহস্থ। তৃতীয় পর্যায়ে হচ্ছে বানপ্রস্থ। এবং শেষ যে পর্যায়টা হচ্ছে সেটা হচ্ছে সন্ন্যাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4 ভাগে ভাগ করেছে মানব জীবনকে। এই 4টিকে একত্রে বলা হয় চতুরাশ্রম। তাহলে এই 4টিকে কি বলা হয় একত্রে? চতুরাশ্রম। চতুরাশ্রম। ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টিকে একত্রে বলা হয় চতুরাশ্রম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মানুষের আয়ুষ্কাল আনুমানিক 100 বছর ধরে এই যে 4 আশ্রমকে ভাগ করা হয়েছে। তাহলে মানুষের আয়ুষ্কাল যদি আমরা 100 বছর ধরি, তাহলে এই 4টা আশ্রমকে যদি ভাগ করি, তাহলে প্রতিটা আশ্রমের ভাগে আসে 25 বছর। তাহলে কত বছর আসে? 25 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে 25 বছর, প্রথম 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য। তাহলে আমরা কি বলতে পারি না যে একটা শিশু জন্মের পর থেকে তার 25 বছর পর্যন্ত যেই কাজগুলোই করবে সেটা হচ্ছে কি? ব্রহ্মচর্য। তাহলে ব্রহ্মচর্যে কি করবে সে? এ সময় গুরু গৃহে থেকে বিদ্যা অর্জন করতে হয়। এ সময় সে কি করবে? গুরু গৃহে থেকে বিদ্যা অর্জন করবে। এরপর যে আশ্রমটা আছে সেটা হচ্ছে কি? গাহস্থ। তাহলে আমরা কি বলতে পারি না দ্বিতীয় 25 বছর যেটা, যে তোমার জন্মের থেকে 25 বছর চলে গেছে কি ব্রহ্মচর্য, এর পরের 25 বছর, তাহলে 50 বছর পর্যন্ত, 25 থেকে 50 বছর, এই 25 বছর যেটা আছে এটা হচ্ছে গাহস্থ। এ সময়
ব্রহ্মচারী গৃহ থেকে নিজ গৃহে ফিরে এসে বিবাহ সম্পন্ন করে সংসার ধর্ম পালন করবে। তাহলে এই যে গার্হস্থ্য যে আশ্রম, এই সময়ে প্রত্যেকটা মানুষ তার সংসার ধর্ম যেটা, যে বিয়ে করবে, তার বাচ্চা জন্মগ্রহণ করবে, বাচ্চা আবার বড় হবে, এই যে কার্যকলাপ এটা সে সম্পূর্ণ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পেরেছি যে জন্ম থেকে 25 বছর পর্যন্ত হলো ব্রহ্মচর্য, এবং 25 বছরের পরে 50 বছর যেটা আছে, 50 বছর পর্যন্ত হলো গার্হস্থ্য, এবং 50 বছরের পরে আরো যে 25 বছর আছে, তৃতীয় যে 25 বছর মানে 75 বছর পর্যন্ত, সেটা হচ্ছে বানপ্রস্থ। এই বানপ্রস্থ আশ্রমে সংসার ত্যাগ করে ধর্ম অনুসরণের জন্য সে অন্যত্র চলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 50 বছর অতিক্রান্ত হলে সংসার ত্যাগ করে ধর্ম অনুসরণের জন্য বনে যেতে হয়। এটি চলে 75 বছর পর্যন্ত। তাহলে 75 বছর পর্যন্ত চলবে কোনটা? বানপ্রস্থ। এরপরে আছে আমাদের কি শেষ আশ্রম হলো সন্ন্যাস। তাহলে 75 বছরের পরের যে 25 বছর, সেটা হচ্ছে সন্ন্যাস ধর্ম পালন করার জন্য। তাহলে দেখো, শেষ 25 বছর হচ্ছে সন্ন্যাস আশ্রম। এ সময় মানুষ স্থিতিতে ঘুরে বেড়ায় এবং ঈশ্বর চিন্তা করে। এই 4টি স্তরে নির্ধারিত কর্মই হচ্ছে আশ্রম ধর্ম। এই 4টি স্তরের নির্ধারিত যে কর্মগুলো হচ্ছে, সেটি হচ্ছে আশ্রম ধর্ম। তাহলে ব্রহ্মচর্যের যে কর্মগুলা ব্রহ্মচর্য, গার্হস্থ্যের যে কর্মগুলা সেইগুলা গার্হস্থ্যতে করতে হবে, বানপ্রস্থের যে কর্মগুলা এই বানপ্রস্থে করতে হবে। তাহলে সন্ন্যাসের শেষ যে আশ্রমটা হচ্ছে, সেটা হচ্ছে কি সন্ন্যাস। তাহলে এই সন্ন্যাস যে আশ্রম ধর্ম, শেষটা তোমরা কি করতে হবে, যে শেষের যে 75 থেকে পরবর্তী 25 বছর 100 বছর পর্যন্ত, সে সময় যে সময়কালটা, এই সময়কালটা হচ্ছে সন্ন্যাস ধর্ম পালন করার সময়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের যে 4টি আশ্রম আছে, এই আশ্রম ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের তৃতীয় শিকনপল আমরা দেখো, প্রথম শিকনপল বর্ণ ও আশ্রমের ধারণা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় শিকনপল বর্ণ ও আশ্রম ধরনের বর্ণনা আমরা আলোচনা করেছি। তৃতীয় শিকনপল দেখো, বর্ণভেদ পেশাগত জন্মগত নয়, ব্যাখ্যা করতে পারবা। তাহলে বর্ণভেদ পেশাগত জন্মগত নয়। বর্ণভেদ পেশাগত জন্মগত নয়। তোমরা এই যে বাক্যটা, এই বাক্যটা আসলে আমার মনে হয় বুঝতে পেরেছ যে বর্ণভেদ পেশাগত জন্মগত নয়। যে বর্ণ, আমরা বর্ণ কয়টা বলছিলাম? আমাদের হিন্দু ধর্মে কয় বর্ণের কথা বলা উল্লেখ আছে? 4 বর্ণের। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই প্রত্যেকটা বর্ণের হচ্ছে যে যে পেশায় নিয়োজিত, সেই পেশা অনুসারে সে বর্ণটা ভাগ করেছে, জন্মগত নয়। আমরা এখন আসি বিস্তারিত আলোচনায়। বৈদিক যুগে বর্ণপ্রথা ছিল কর্ম বা পেশাগত। ঋগ্বেদের একটি মন্ত্রে একজন ঋষি বলেছেন, আমি বেদ মন্ত্র দ্রষ্টা ঋষি, আমার কন্যা জব বেজে ছাতু বানিয়ে বিক্রি করে, আর আমার ছেলে চিকিৎসক। এ থেকে বোঝা যায় তখন বর্ণভেদ জন্মগত বা বংশানুক্রমিক ছিল না। কি বুঝতে পেরেছ? যে বর্ণভেদ বংশের ধারা অনুযায়ী ক্রমান্বয়ে ছিল না, ছিল কিভাবে? পেশাগত। তাছাড়া ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্র তপস্যার বলে ব্রাহ্মত্ব অর্জন করেছিলেন। বৈশ্য থেকে ব্রাহ্মণ হওয়ারও দৃষ্টান্ত ধর্মগ্রন্থে রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গুণু কর্মের
ভিত্তিতে তিনি 4 বর্ণের সৃষ্টি করেছেন। আমাদের নিত্য পাঠ্য গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা তো শ্রীকৃষ্ণ বলেছেন যে গুণ ও কর্মের কারণে তিনি বর্ণগুলো সৃষ্টি করেছেন। কিন্তু কালক্রমে এই বর্ণপ্রথা জন্মগত হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা আজকাল দেখতে পাচ্ছি যে এই বর্ণপ্রথা জন্মগত হয়ে দাঁড়িয়েছে। যে ব্রাহ্মণের ছেলে সে যদি অন্য কিছু নাও করে সে ব্রাহ্মণ হবে, একজন শূদ্রের ছেলে সে যদি ডাক্তারও হয় তাহলে সে শূদ্র বর্ণের হবে। আসলে কি সঠিক প্রিয় শিক্ষার্থীরা? না, এটা সঠিক নয়। প্রিয় শিক্ষার্থীরা, এর জন্যই একই পরিবারের 4 সন্তান 4 রকম গুণ নিয়ে জন্মগ্রহণ করলেও জন্মগত কারণে 4 জনকে একই কর্ম করতে হয়। এর ফলে তারা কোনো কর্মেই দক্ষতা অর্জন করতে পারে না। তাই আধুনিককালে হিন্দু ধর্মের বিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন এই বর্ণ বিন্যাস হবে পূর্বের ন্যায় কর্মের ভিত্তিতে। তাহলে আমাদের হিন্দু ধর্মের যারা বিজ্ঞ ব্যক্তিগণ তারা বলেছেন যে এই যে বর্ণে হবে যে পূর্বের ন্যায় কর্মের ভিত্তিতে। কর্ম মানে কি? কাজের ভিত্তিতে। তুমি যেই কাজ করো সেই কাজের অনুযায়ী তোমার বর্ণ হবে। আমি যেই কাজ করি এই কাজের আমার বর্ণ বিভাজন হবে। অর্থাৎ বর্ণভেদ পেশাগত, জন্মগত নয়। বংশানুক্রমিক বর্ণভেদ প্রথা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের প্রতিকূল। তাই সমাজের পরিবর্তনশীলতায় এ প্রথায় অনেক পরিবর্তন ঘটেছে। অনেক ক্ষেত্রেই সমাজের সচেতন পরিবারগুলো এ প্রথার গোড়ামির প্রতিকূল অবস্থান নিয়ে পারিবারিক কাজ সম্পাদন করেছে। পেশাগত বর্ণভেদের মূল লক্ষ্য ছিল পেশার উৎকর্ষ সাধন এবং নৈতিক গুণাবলীর বিকাশের মাধ্যমে সামাজিক মঙ্গল সাধন করা। বংশানুক্রমিক বর্ণভেদ সমাজের সচেতন মানুষের নিকট কুসংস্কার ব্যতীত অন্য কিছু নয়। তাই এ দৃষ্টিভঙ্গির আরো পরিবর্তন বাঞ্ছনীয়। তাহলে আমরা কি বলতে পারি না যে বর্ণভেদ জন্মগত নয়, পেশাগত? অর্থাৎ একজন ব্রাহ্মণের ছেলে যদি সে ব্রহ্মত্ব না করে, তার যে কার্য সে এটা না করে অন্য কাজ করে, তাহলে সে ওই বর্ণে চলে যাবে। এটা কিন্তু আমাদের মুখের কথা নয়, এটা আমাদের যে ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, গীতায়ও শ্রীকৃষ্ণ বলেছেন যে গুণ কর্মের ভিত্তিতে আমি 4 বর্ণের সৃষ্টি করেছি। তাহলে এখন আমি ভালো কাজ করলাম না, আমি শূদ্র বর্ণের কাজ করলাম, তাহলে কি আমি বলতে পারবো যে আমি ব্রাহ্মণ বর্ণের? না, এটা আমরা কখনোই বলতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে একটু মিলিয়ে নিয়ে আমরা কি কি আজকে পড়লাম। আমরা প্রথমে পড়লাম যে বর্ণের প্রকারভেদ, তারপরে পড়লাম আশ্রম ধর্মের প্রকারভেদ, বর্ণের প্রকারভেদ এবং আশ্রম ধর্মের প্রকারভেদের বর্ণনা পড়লাম। তারপরে আমরা পড়লাম যে বর্ণভেদ পেশাগত, জন্মগত নয়, এটার ব্যাখ্যা সহকারে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসে আর সময় নষ্ট করব না। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটুকু আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।